সবাই একটু রেসপন্স করবেন। আমাকে কি শোনা যাচ্ছে? মাইক্রোফোন একটু অন করে সবাই একটু উত্তর দেন, আমাকে শোনা যাচ্ছে কিনা। আমি শুরু করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা সময় নষ্ট না করে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, কারণ আমাদের এই লাইভ ক্লাসটি হবে 40 মিনিট মতো। 40 মিনিট পরে অটোমেটিক এটা লাইভ ক্লাসটি কেটে যাবে। তো সেজন্য আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার দিব আপনাদেরকে। আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আমাদের যে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের জন্য। তো আমাদের স্বাস্থ্য সহকারী পদ সম্পর্কে আজকে আমাদের যত প্রশ্ন আছে আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি এখানে অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছি। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে সেটা ক্লাস শেষে আপনাদের থেকে নেওয়া হবে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই পদের জন্য, এই স্বাস্থ্য সহকারী পদের জন্য কারা আবেদন করতে পারবে? তো এই স্বাস্থ্যকারী পদের জন্য যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এইচএসসি বা আলিম লেভেলের যে পরীক্ষাগুলো আছে সেগুলো হচ্ছে দিয়ে ফেলতে হবে। তাহলেই, অর্থাৎ এইচএসসি বা আলিম লেভেলের পরীক্ষা শেষ করলেই সেই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে আহ, চট্টগ্রামের বাসিন্দা হতে হবে এবং চট্টগ্রামের বাসিন্দা হতে হবে এবং নিজ ইউনিয়নের পদে, নিজ ইউনিয়ন যেটা আছে সেখানে স্বাস্থ্য সহকারী পদের জন্য সিট খালি থাকতে হবে, তাহলেই সে আবেদন করতে পারবে। তো অনেকে প্রশ্ন করেছে আমাকে যে ভাই, আমার ইউনিয়নে তো পদ খালি নেই, অথবা আমার ইউনিয়নকে দেখাচ্ছে না, ওখানে আবেদন করতে গেছি, ওখানে আমার ইউনিয়ন আসতেছে না। তো সেই ক্ষেত্রে আমি আবেদন করতে পারবো কিনা? তাদের জন্য উত্তর হচ্ছে, আপনি আবেদন করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার ইউনিয়নে পদ খালি নেই। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন গেল। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, স্বাস্থ্য সহকারীর কাজ কি এবং পোস্টিং কোথায় হবে? তো স্বাস্থ্য সহকারীর কাজ হচ্ছে, পোস্টিং হবে হচ্ছে আপনার নিজ এলাকায়। স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনার নিজ এলাকায় পোস্টিং দিবে এবং এটার কাজ হচ্ছে, এই যে আমরা আমাদের গ্রামে দেখি অনেক শিশুদেরকে টিকা দেওয়া হয়, তারপর মহিলাদেরকে টিকা দেওয়া হবে এবং বিভিন্ন সময় পোলিও খাওয়ানো হয়। এই কাজগুলাই হচ্ছে একজন স্বাস্থ্য সহকারী করে থাকে এবং এই স্বাস্থ্য সহকারীকে আপনার নিজ এলাকায় দেওয়া হবে পোস্টিং, অথবা যদি আপনার এলাকায়, আপনার যে ওয়ার্ড সেই ওয়ার্ডে যদি পদ খালি না থাকে তাহলে আপনার ইউনিয়নের অন্তর্গত আরেকটা ওয়ার্ডে আপনাকে পোস্টিং দেওয়া হবে। যদি আপনার ওই ওয়ার্ডে কোনো যোগ্য প্রার্থীকে পাওয়া না যায় তাহলে আপনাকে ওই ওয়ার্ডে পোস্টিং দেওয়া হবে। তবে এতটুকু আহ, আপনি ধরে রাখতে পারেন যে খুব কমই ইউনিয়নের বাইরে পোস্টিং হবে। নিজ ইউনিয়নের বাইরে পোস্টিং খুব কমই হবে। এটা না হওয়ার সম্ভাবনা একেবারে 99%। যদি এমন হয় যে ওই ইউনিয়নে একজনও ওই ইউনিয়নের কোনো পদের জন্য যোগ্য হয় নাই, অর্থাৎ এই পরীক্ষায় পাশ করতে পারে নাই, তাহলে অন্য ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে পোস্টিং দেওয়া হবে। এটা না হলে ওই ইউনিয়নের, যে ইউনিয়নের প্রার্থী সেই ইউনিয়নে পোস্টিং দেওয়া হবে। তো তাহলে আমরা নিশ্চিত হলাম যে আমাদের যে কোথায় পোস্টিং হবে জিনিসটা নিশ্চিত হলাম, এবং স্বাস্থ্য সহকারীর কাজ কি এটা নিশ্চিত হলাম। এর স্বাস্থ্য সহকারীর কাজ সম্পর্কে আরেকটু বলতে হয় যে, যেগুলো আমরা দেখি না আসলে, সেটা হচ্ছে একজন স্বাস্থ্য সহকারী একটি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন কার্যক্রম পরিচালনা করে থাকে, যেগুলা আমরা দেখি না। আহ কিন্তু এগুলাও স্বাস্থ্য সহকারীর কাজের মধ্যে পড়ে। তারপর হচ্ছে একজন স্বাস্থ্য সহকারী আহ, কর্মদিবস হচ্ছে 5 দিন। শুক্র শনি বাদে 5 দিন হচ্ছে তার কর্মদিবস এবং সকাল 9টা থেকে 4টা পর্যন্ত তার কর্মঘণ্টা। এবং এটা যদিও অফিসিয়াল একটা ডেট, অফিসিয়াল একটা দিন, কিন্তু একজন স্বাস্থ্য সহকারী
সে বেশিরভাগ সময় দুপুর পর্যন্ত অফিস করে এবং অনেক সময় তাদের তেমন কোনো কাজ থাকে না। তো সেই জন্য এটা একটা খুবই চমৎকার চাকরি, যার কারণে কারণ হচ্ছে এখানে তেমন কোনো প্রেশার নাই। আহ, মাঝে মধ্যে যেমন কি মাসের মধ্যে ৩-৪ বার কোনো প্রোগ্রাম পড়তে পারে, কোনো এলাকায় টিকা দিতে হতে পারে। এর বাইরে তেমন কোনো প্রেশার নাই। হয়তো একটু অফিসে গিয়ে দুপুরের বেলায় চলে আসা যায়। তারপর হচ্ছে এই স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনাকে প্রতি যেই সরকারি ছুটি যেগুলো আছে সেগুলো আপনাকে দেওয়া হবে এবং স্পেশাল কিছু ছুটি আছে সেগুলো আপনি উপভোগ করতে পারবেন। এরপর অনেকে প্রশ্ন করেছে স্বাস্থ্য সহকারীর যে পদ, এই পদের জন্য প্রতিযোগিতা কি জেলা পর্যায়ে হবে নাকি ইউনিয়ন পর্যায়ে বা উপজেলায় পর্যায়ে হবে? তো সেই কথায় আসি আমি। যেহেতু আপনার এলাকায় নিজ এলাকায় পোস্টিং দিবে, সেহেতু আপনার ইউনিয়ন পর্যায়ে প্রথমে আপনার প্রতিযোগিতাটা হবে। এরপরে আপনার পার্শ্ববর্তী ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতাটা হবে। এর বাইরে জেলা পর্যায়ে কখনো যাবে না। মোট কথা আমি বলতে পারি যে মোটামুটি উপজেলা পর্যায়ে এটা সীমাবদ্ধ থাকবে, তবে বেশিরভাগ প্রতিযোগিতা হবে ইউনিয়ন পর্যায়ে। এরপর হচ্ছে আমাদের ৪ নাম্বার। ৪ নাম্বারে হচ্ছে আবেদন করার সময় নিজ ওয়ার্ড পাচ্ছি না, কি করব? ওই যে একটু আগে বলছিলাম আমি যে নিজ ওয়ার্ড পাচ্ছেন না মানে আপনি আবেদনের জন্য যোগ্য নন। কারণ হচ্ছে আপনার ওয়ার্ডের মধ্যে, আপনার ইউনিয়নের মধ্যে কোনো সিট খালি নাই, কোনো পদ খালি নাই, সেজন্য আপনি আবেদন করতে পারবেন না। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা দেখতেছি যে এখানে আমাদের সচরাচর আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ৯ থেকে ১২টা পর্যন্ত ওয়ার্ড থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ৩টাই ওয়ার্ড পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডে নিজেকে নিজের বাড়ি হিসেবে দাবি করব বা না কোন ওয়ার্ডের হয়ে আমি এই আবেদনটা করব, সেটা আমরা অনেকেই এই ঝামেলায় পড়তেছি। তো তাদের জন্য আমি বলবো প্রথমে আপনার আশেপাশের মুরব্বী যারা আছে, পুরাতন মুরব্বী, তাদেরকে জিজ্ঞেস করবেন এটা আগে কোন ওয়ার্ডের আওতাভুক্ত ছিল। এরপর যদি এটাও না পান তাহলে দ্বিতীয় নাম্বার যে কাজটি করবেন সেটা হচ্ছে ১ থেকে ৩ নং ওয়ার্ড পর্যন্ত প্রথম ওয়ার্ড ধরে এবং ৪ থেকে ৭ নং ওয়ার্ড পর্যন্ত দ্বিতীয় ওয়ার্ড ধরে এবং ৭ থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত ৩ নং ওয়ার্ড ধরে আপনারা আবেদন করবেন। এর বাইরে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা আপনাদের ইউনিয়নে গিয়ে আপনাদের যে ইউনিয়ন প্রতিনিধিরা আছে তাদের থেকে একটু জেনে আসবেন যে আপনারা আপনার এলাকাটা আসলে কোন ওয়ার্ডে ছিল আগে, যেহেতু এটা পুরাতন, যে আগের সময়কার যে ওয়ার্ডে ছিল সেই ওয়ার্ডের কথাই বলা হয়েছে। তো সেজন্য আপনার ইউনিয়ন থেকে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। এরপর অনেক বেশি যে প্রশ্নটার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে পরীক্ষা কখন হবে। তো পরীক্ষা কখন হবে এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব। সেই ইনফরমেশনের মধ্যে প্রথমে বরিশাল বিভাগে যেই সিভিল সার্জনের আন্ডারে যে পরীক্ষাটি হয়েছে সেটি হচ্ছে আহ, আবেদন করছিল, সার্কুলার প্রকাশ করছিল 18 তারিখ ৪ মাস ২০২৫, 18 তারিখ ৪ মাস ২০২৫, এবং পরীক্ষা হয়েছিল 30 তারিখ ৬ মাস ২০২৫। মাঝখানে সময় লাগছে ২ মাস ১২ দিন। এবং আমরা যদি আরেকটি জেলা দেখি সেটা হচ্ছে ফেনী জেলা। ফেনী জেলায় পরীক্ষা হয়েছিল ২০ তারিখ ৬ মাস ২০২৫ এবং আবেদন সার্কুলার প্রকাশ হয়েছিল ১৩ তারিখ ৪ মাস ২০২৫। তাহলে এটার মধ্যখানে যে গ্যাপটা ছিল সেটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাই হচ্ছে ২ মাস ৭ দিন। তাহলে আমরা সেই হিসেবে এই দুইটা ইনফরমেশনের ভিত্তি করে আমরা বলতে পারতেছি যে আমাদের যে চট্টগ্রাম সিভিল সার্জনের আন্ডারে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ডিসেম্বরের লাস্টের দিকে অথবা জানুয়ারির ফার্স্টের দিকে হওয়ার সম্ভাবনা খুব বেশি। ডিসেম্বরের লাস্টের দিকে অথবা জানুয়ারির ফার্স্টের দিকে। তো এটা হচ্ছে আমাদের যে পরীক্ষাটা হবে সেটা কখন হবে সেই ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দিলাম। অর্থাৎ আপনারা ২ মাস সময় পাচ্ছেন। ২ মাসের ভিতর অলরেডি অনেক দিন চলে গেছে। আহ, মোটামুটি ডিসেম্বরে আমার মনে হচ্ছে আর কি ডিসেম্বরের লাস্টে অথবা জানুয়ারির ফার্স্টেই হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে 90%, 90% ধরতে পারেন।
এরপর হচ্ছে আমাদের পরীক্ষায় এই যে সিভিল সার্জনের আন্ডারে যে স্বাস্থ্য সহকারী পরীক্ষা যেটা হবে সেইটার কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে। আম, প্রথমে আমাদেরকে বাংলার জন্য 25, এটা মোট হচ্ছে 80 নম্বরের পরীক্ষা হয়। তার মধ্যে বাংলার জন্য 25-এর আনসার, তারপর ইংরেজির জন্য 25, তারপর গণিত হচ্ছে 15, সাধারণ জ্ঞান 15। আবার বলতেছি, বাংলায় 25, ইংরেজিতে 25, গণিত 15, সাধারণ জ্ঞান 15। এরপর হচ্ছে আমাদের প্রশ্নের ধরন কেমন হবে, কি লিখিত টাইপের প্রশ্ন হবে নাকি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। তো আমি যত বিগত যেই পরীক্ষাগুলো হয়েছে সেগুলো ঘাটাঘাটি করে যেটা পেলাম সেটা হচ্ছে অনেক জেলায় লিখিত আকারে পরীক্ষা হয়েছে, আবার অনেক জেলায় এমসিকিউ আকারে পরীক্ষা হয়েছে। তো আমি আরেকটি যেটি দেখলাম সেটা হচ্ছে আমাদের গত 2023 সালে, মানে লাস্ট যে পরীক্ষাটা সিভিল সার্জনের আন্ডারে স্বাস্থ্য সহকারী পদের জন্য লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেটা হয়েছে হচ্ছে এমসিকিউ আকারে। তো আমি একটু এইটা দেখে নিশ্চিত হলাম যে আমাদের যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার যে পরীক্ষাটা হবে সেটা বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে এমসিকিউ আকারে হওয়ার। বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে এমসিকিউ আকারে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এটা আমি কনফার্ম না। তবে আপনারা দুইভাবেই প্রস্তুতি নিবেন, এটা আমি আশা রাখতেছি। এরপর হচ্ছে আমাদেরকে কোন কোন টপিক গুলো আমাদের জন্য পড়তে হবে, কোন কোন টপিক গুলা থেকে আমাদের বেশি প্রশ্ন আসে, সে বিষয়টা আমি এখানে লিপিবদ্ধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলার জন্য প্রথমে হচ্ছে সন্ধি বিচ্ছেদ। প্রথমে সন্ধি বিচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তারপর হচ্ছে কারক বিভক্তি, তারপর হচ্ছে বানান শুদ্ধ, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে বাগধারা, তারপর হচ্ছে সমার্থক শব্দ ও বিপরীত শব্দ, এবং বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য থেকেও প্রশ্ন এসে থাকে। বাংলা সাহিত্য হচ্ছে বিখ্যাত কবি সাহিত্যিকদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যেমন কি কাজী নজরুল ইসলাম, আমাদের পল্লী কবি জসিমউদ্দিন, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এইসব কবিদের সম্পর্কে আমরা জানতে হবে। বিশেষ করে আমাদের এসএসসি বোর্ড বইয়ে যেসব কবিরা ছিল, যেসব কবি জনপ্রিয় কবিরা ছিল তাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বিশেষ করে আমি বলবো যে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের জন্মসাল গুলাও মনে রাখতে হবে, এবং আর অন্যান্য কবি যারা আছে তাদের জন্মস্থান কোথায় সেগুলো আপনারা দেখে নিবেন। এরপর হচ্ছে 2 নম্বরে বিখ্যাত যে কবি সাহিত্যিক আছে তাদের বিভিন্ন বিখ্যাত রচনা সমূহ, যেমন কি রবীন্দ্রনাথ ঠাকুর যেসব রচনা করেছেন, যেমন কি আমাদের শেষের কবিতা সেটা হচ্ছে একটি উপন্যাস। এগুলা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তারপর তার বিভিন্ন গ্রন্থ, তারপর গল্প গ্রন্থ, কবিতা গ্রন্থ, কাব্যগ্রন্থ আর কি, সেগুলোর সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন সম্পর্কে, তার যে নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়া ঘাট, এইসব কাব্যগ্রন্থ সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। এরপর হচ্ছে 9 নম্বরে উচ্চারণ। আমরা বাংলা উচ্চারণ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, বাংলা উচ্চারণ থেকেও প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে সমাজ। সমাজ থেকে অবশ্যই প্রশ্ন আসে। তারপর হচ্ছে পদ এবং পদ পরিবর্তন, এখান থেকেও প্রশ্ন আসে। তো এখানেও যদি আপনাদেরকে খুব বেশি ইম্পর্টেন্ট টপিক যদি আপনাদেরকে বলতে যাই, তাহলে আমি বলবো হচ্ছে সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, তারপর হচ্ছে বানান, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে সমাস, এবং হচ্ছে কবি সাহিত্যিকদের সম্পর্কে, এবং কবি সাহিত্যিকদের বিখ্যাত রচনা সম্পর্কে আপনারা বেশি গুরুত্ব দিবেন। এর বাইরেও যারা সময় পান আরো বেশি বিস্তরভাবে পড়াশোনা করার চেষ্টা করবেন, যেহেতু এটা একটা খুবই সুবিধাজনক একটা জব, সেই জন্য কেউ হাতছাড়া করবেন না। যদিও এটা লিমিটেড একটা সিট আছে, কিন্তু আপনি চাইবেন যে আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার জন্য যাতে আপনার জবটা হয়ে যায়। আমি চাইবো আপনাদের সবার জব হোক, কিন্তু এটা তো কখনো সম্ভব না যে সবার জব হওয়া, কারণ এখানে লিমিটেড সিট আছে। মাত্র একটা ইউনিয়নে 3টা বা 4টা সিট আছে। তো 3জন বা 4জনে চান্স পাবে এই জবের জন্য, 3জন বা 4জনেই কোয়ালিফাই হিসেবে গণ্য হবে। তবে আপনারা চাইবেন যে যে যার থেকে বেশি পারেন, যে যারকে টপকায় উঠতে পারেন,
সে আসলে সত্যিকারের উইনার হতে পারবে। এরপর হচ্ছে আমাদের ইংরেজির জন্য কোন কোন টপিক গুলা বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমি এখানে লিখছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ, খুবই 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 ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে প্রিপোজিশন, খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে কারেক্ট স্পেলিং, তারপর হচ্ছে পার্ট অফ স্পিচ, তারপর হচ্ছে এটা আমি একটু টাইপিং এ মিস্টেক হয়েছে, সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল থেকে প্রশ্ন আসবে। তারপর হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে প্রশ্ন আসবে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে টেক কোয়েশ্চন এবং ফ্রেজ এন্ড ইডিয়ম, অর্থাৎ বাংলায় যে বাগধারাগুলো আমরা পড়ি এবং বাংলা যে এক কথায় প্রকাশ এই ধরনের এগুলা পড়ি সেগুলাকেই ফ্রেজ এন্ড ইডিয়ম বলা হয়। তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ। এরপর হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি যারা চিনেন না তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে ক্যান, কোড, মে, মাইট, তারপর শোল, শ্যাল, শোড, তারপর ওড, উইল, ওড, এগুলা হচ্ছে মডাল অক্সিলারি। তো এগুলার পরে আমরা জানি যে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকতে পারে। এরপর হচ্ছে ন্যারেশন। ন্যারেশন আমরা সবাই চিনি, ন্যারেশন সম্পর্কে প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে ট্রান্সলেশন, যদি লিখিত পরীক্ষা আসে তাহলে ট্রান্সলেশন সম্পর্কে প্রশ্ন থাকার খুবই সম্ভাবনা বেশি। এরপর হচ্ছে প্যারাগ্রাফ, আপনার যদি লিখিত প্রশ্ন আসে তাহলে আমাদের একটা প্যারাগ্রাফ দিতে পারে। প্যারাগ্রাফের একটা আমি টপিক বলে দিতে চাই যে চট্টগ্রাম রিলেটেড যেই বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে প্যারাগ্রাফ দিতে পারে। যেমন কি আমাদের চট্টগ্রামে কর্ণফুলী টানেল সম্পর্কে প্যারাগ্রাফ দিতে পারে, অথবা আমাদের যে হালদা হালদা খাল সম্পর্কে প্যারাগ্রাফ দিতে পারে। এরপর আমাদের ফটিকছড়ির যে চা বাগান আছে, তো এইসব চা বাগান নিয়ে প্যারাগ্রাফ দিতে পারে। মানে যে চট্টগ্রাম রিলেটেড, আসলে চট্টগ্রামে যেসব বিখ্যাত জিনিস আছে সেগুলো আপনারা তো জানেন, ভালোই জানেন, আমার থেকে খুব ভালো জানেন, সেই সব বিষয়ে প্যারাগ্রাফ দিতে পারে। এবং আপনারা যথারীতি যে স্কুল কলেজ গুলাতে প্যারাগ্রাফ যেগুলো আছে সেগুলোর উপরও প্যারাগ্রাফ দিতে পারে। তো এটা আসলে বলা যাচ্ছে না। তো আপনারা চেষ্টা করবেন সব বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য। তবে এখানে যদি আমি বেশি খুব বেশি ইম্পর্টেন্ট টপিক বলতে চাই তাহলে ভয়েস চেঞ্জ। যদি লিখিত প্রশ্ন আসে তাহলে ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসবেই। এরপর হচ্ছে লিখিত প্রশ্ন হলে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবেই। এরপর রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসবেই। তারপর হচ্ছে ন্যারেশন থেকে আসবে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসবে। এগুলো হচ্ছে রিটেন যদি প্রশ্ন হয় তা, আর যদি এমসিকিউ হয় সবই গুরুত্বপূর্ণ, তবে এগুলাও গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমি যাব নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে আমাদের কোন কোন টপিক পড়তে হবে গণিতের জন্য। গণিতের জন্য আমাদেরকে কোন কোন টপিক গুলা বেশি কভার করতে হবে সে বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে বীজগণিতিক রাশি, আমাদের ক্লাস 9-10 এর যে বইয়ে বীজগণিতিক রাশি সম্পর্কে আমাদের প্রশ্ন, বীজগণিতিক রাশির যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমাদেরকে খুব বেশি ভালোভাবে পড়তে হবে। তারপর হচ্ছে শতকরার যেই চ্যাপ্টারটা আছে সেইটা সম্পর্কে আমাদের বেশি পড়তে হবে। এরপর হচ্ছে আমাদের লাভ ক্ষতি, আমাদের লাভ ক্ষতির যে অঙ্কগুলো আছে সেগুলা সম্পর্কে, এগুলা বিশেষ করে ক্লাস 8 এর বই থেকে বেশি দিতে পারে। তো লাভ ক্ষতির অঙ্কগুলো আমাদেরকে বেশি পড়তে হবে। এরপর হচ্ছে তারা, উৎপাদকে বিশ্লেষণ, বৃত্ত এবং ত্রিভুজ, এই টপিক গুলো আমাদেরকে বেশি কভার করতে হবে। এর বাইরেও যারা পারবেন এর বাইরেও বিস্তারিত প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন, তবে প্রথমে এই টপিক গুলা আগে শেষ করতে হবে আপনাদেরকে। এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। একটি প্রশ্ন আপনাদেরকে বলে দিতে চাই যে সারা বছর যেই প্রশ্নটা বেশিরভাগ পরীক্ষায় আসে সেটা হচ্ছে পিতা পুত্রের বয়স। পিতা পুত্রের বয়স সম্পর্কে এই পরীক্ষায় একটা প্রশ্ন থাকার খুবই সম্ভাবনা খুব খুব বেশি। তো সেইটা নিয়ে আপনারা পড়াশোনা করবেন। বিশেষ করে এখানে যে টপিক গুলা দিছি আপনারা আশা করি সবাই এই টপিক গুলার উপর ভালোভাবেই প্রস্তুতি নিবেন। এরপর হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং এটা সম্পর্কে আমরা এটা সম্পর্কে অনেকেই জানি না। অনেকে এটা সম্পর্কে খুব বেশি ভয় পায়, আসলে এটা সম্পর্কে বেশি ভয় পাওয়ার কিছু নেই, এটাও অনেকটা সহজ।
যারা পড়ছেন তারা জানেন এটা অনেকটা সহজ একটা টপিক। সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান সম্পর্কে আমাদের প্রশ্ন আসবে হচ্ছে আমাদের বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান আছে সেই অবস্থান সম্পর্কে আমাদের প্রশ্ন আসবে, যেমন কি বাংলাদেশের আয়তন কত, বাংলাদেশের সাথে কোন কোন দেশের বর্ডার আছে, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি, বাংলাদেশের কোন জেলার সাথে আহ আহ দুইটা দেশের বর্ডার আছে, তারপর বাংলাদেশের কয়টি নদ নদী আছে, বাংলাদেশের কয়টি নদী আছে, এইসব বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর বাংলাদেশের ভারত কয়টি নদীতে, বাংলাদেশের কয়টি নদীতে, নদীর উপর ভারত বাঁধ নির্মাণ করছে, তারপর বাংলাদেশের কয়টি নদী ভারত থেকে আসছে এবং বাংলাদেশের নদীগুলোর উৎপত্তি স্থল কোথায়, এইসব বিষয়ে আপনারা বিস্তারিত পড়াশোনা করবেন। এরপর হচ্ছে আমাদের চট্টগ্রাম সম্পর্কিত বিভিন্ন তথ্য। যেহেতু এই পরীক্ষাটা হচ্ছে চট্টগ্রাম জেলার সিভিল সার্জনের কার্যালয়ের আওতায়, তো সেই জন্য আমাদেরকে চট্টগ্রাম জেলা সম্পর্কে আমাদের বেশি পড়াশোনা করতে হবে। চট্টগ্রাম, মোটামুটি চট্টগ্রাম বিভাগটা সম্পর্কে পড়াশোনা করবেন। যেমন কি আমাদের যদি বলতে চাই, আমাদের চট্টগ্রাম বিভাগে আমাদের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত। তারপর আমাদের আহ চট্টগ্রামে একটা লেক আছে, সেটা হচ্ছে কাপ্তাই লেক, যেটা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত। তারপর আমাদের চট্টগ্রামের হালদা নদী আছে, হালদা নদী মাছের পোনা উৎপাদনের জন্য বিখ্যাত। আম, তারপর হচ্ছে আমাদের চট্টগ্রামে বিখ্যাত চা বাগান গুলো আছে, সেগুলো সম্পর্কে আপনারা পড়াশোনা করবেন। এই রাঙ্গামাটি মানে চট্টগ্রাম জেলায় কয়টি আহ পার্বত্য জেলা আছে সেগুলো সম্পর্কে আপনারা পড়াশোনা করবেন। এরপর হচ্ছে আপনাদের যে আমরা যে স্বাস্থ্য সম্পর্কিত একটা পরীক্ষা দিচ্ছি, তো এটা স্বাস্থ্য সম্পর্কিত অবশ্যই আমাদের প্রশ্ন আসবে। তো সেই জন্য স্বাস্থ্য সম্পর্কিত তথ্য যেগুলো আছে আমাদের এগুলা সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এরপর হচ্ছে জাতিসংঘ। আমরা জানি যে আমাদের পৃথিবীর আহ বিভিন্ন দেশ, প্রায় সব দেশই জাতিসংঘের মেম্বার। তো সেই জন্য জাতিসংঘ সম্পর্কে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। জাতিসংঘের কয়টি অর্গান আছে, জাতিসংঘের আন্ডারে কয়টি অর্গানাইজেশন আছে, তারপর জাতিসংঘের আন্ডারে কোন কোন অর্গানাইজেশন গুলা, কোন কোন সংস্থাগুলা স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করে থাকে, যেমন কি ডব্লিউটিও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে, ডাব্লিউএইচও, ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে সেটা সম্পর্কে পড়াশোনা করতে হবে। এরপর আন্তর্জাতিক আরো বিভিন্ন সংস্থা সম্পর্কে আমরা আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এরপর হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশকে কখনো কল্পনাই করা যায় না। তো সেজন্য সব প্রশ্নে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটা দুটা প্রশ্ন থেকে থাকে। তো সেজন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কখন শুরু হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়, বীরুত্তম কারা, বীর প্রতীক কয়জন, তারপর হচ্ছে মহিলা মুক্তিযুদ্ধে মহিলা বীরুত্তম বা বীর প্রতীক কারা আছে, তারপর হচ্ছে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে, কোন সেক্টরের কমান্ডার কে ছিলেন, তারপর বর্তমানে আমাদের আহ, যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তো সেহেতু আপনাদের আহ, জিয়াউর রহমান কোন সেক্টরের আন্ডারে মুক্তিযুদ্ধ করেছেন, এসব বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত পড়তে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। এরপর হচ্ছে আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত এবং চট্টগ্রাম সম্পর্কিত আরেকটি টপিক হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র। সেটা আপনারা গেলে চলবে না, কালুরঘাট বেতার কেন্দ্র সম্পর্কে আপনারা পড়াশোনা করবেন। এরপর হচ্ছে খেলাধুলা সম্পর্কে। খেলাধুলা সম্পর্কে আমি বলবো যে আহ ভবিষ্যতে যে বিশ্বকাপটি হবে ফুটবল বিশ্বকাপ এবং ক্রিকেট বিশ্বকাপ, কিছুদিন আগে মনে হয় ক্রিকেট বিশ্বকাপ নাকি এশিয়া ক্রিকেট বিশ্বকাপ গেছে, সেটা আমি পুরোপুরি আমার স্মরণ নাই। সে বিষয়ে আপনারা পড়াশোনা করবেন। এবং বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে ফুটবলের ক্ষেত্রে বাংলাদেশের কতটুকু অগ্রগতি এবং ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশের কতটুকু অগ্রগতি, সেসব বিষয়ে আপনারা পড়াশোনা করবেন। এরপর হচ্ছে জুলাই আন্দোলন সম্পর্কে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। জুলাই আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আপনারা পড়াশোনা করবেন। অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখ
ক্ষমতায় বসে এবং আহ, কত তারিখ শপথ গ্রহণ করে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে কতটি মন্ত্রণালয় নিয়ে যাত্রা শুরু করে এবং প্রধান উপদেষ্টা কতটি মন্ত্রণালয় বর্তমানে করতেছে, নিজে পরিচালনা করতেছে এবং প্রথমে কতটি মন্ত্রণালয় পরিচালনা করেছিল, তো সেসব বিষয়ে আপনারা পড়াশোনা করবেন। এবং এরপর হচ্ছে জুলাই সনদ। কিছুদিন আগে আমাদের জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, তো সেটি কত তারিখ স্বাক্ষরিত হয়েছে সেটি নিয়ে পড়াশোনা করবেন এবং জুলাই সনদে কয়টি ধারা রয়েছে, কয়টি উপধারা রয়েছে সেসব বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করবেন। এরপর হচ্ছে টিকা ও বিভিন্ন কমন রোগ যেগুলো আছে, যেমন কি ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, এসব রোগ সম্পর্কে জানার চেষ্টা করবেন এবং কোন কোন রোগের জন্য কোন কোন টিকা দেওয়া হয়। তারপর এই যে আমাদের শিশুদেরকে কোন কোন বিষয়ের উপর টিকা দেওয়া হয়, আমাদের মহিলাদের মেয়েদেরকে কোন কোন বিষয়ের উপর টিকা দেওয়া হয়, সেসব বিষয়ে আপনারা চেষ্টা করবেন জানার জন্য। এরপর হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম, এগুলো আপনারা একটু দেখে নিবেন। এরপর হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত আন্তর্জাতিক এবং জাতীয় সংস্থা সমূহ নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন। যেমন কি আমি আগেও বলছি, স্বাস্থ্য সম্পর্কিত অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশন আছে যারা স্বাস্থ্য সম্পর্কিত কাজগুলা পরিচালনা করে থাকে এবং বাংলাদেশের জাতীয় অনেক অর্গানাইজেশন আছে যারা যারা কি করে স্বাস্থ্য সম্পর্কিত আহ, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য কমিশন যেটা আছে সেটা কখন গঠিত হয়, তো সেসব বিষয়ে আপনারা একটু দেখে নিবেন। তারপর হচ্ছে পূর্ণরূপ, যেমন কি বিভিন্ন ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর হচ্ছে গুলা যেমন কি ব্রিক্স ব্রাজিল, তারপর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, তারপর চায়না, তারপর হচ্ছে সাউথ আফ্রিকা। এইসব বিষয়ে আপনারা একটু পূর্ণরূপ গুলা, তারপর হচ্ছে যে আইসিটি রিলেটেড অনেকগুলা পূর্ণরূপ আছে, হেলথ রিলেটেড অনেকগুলা পূর্ণরূপ আছে। তারপর হচ্ছে যেমন কি রোগ রোগ সম্পর্কিত এইচআইভি, এইচআইভি পূর্ণরূপটা দেখে নিবেন। এই সব পূর্ণরূপ গুলো আপনারা একটু দেখে নিবেন। এরপর খেলাধুলা সম্পর্কে তো আগে বলে ফেলছি হয়তো। আহ, তারপর হচ্ছে 1905 থেকে 1911 সাল পর্যন্ত, 1971 সাল পর্যন্ত যেই আমাদের ইতিহাসটা আছে সেই ইতিহাসটা সম্পর্কে আপনারা একটু পড়াশোনা করার চেষ্টা করবেন। 1905 সালে বঙ্গভঙ্গ হয়, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, তারপর হচ্ছে 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়। এসব বিষয় নিয়ে তারপর 1952 সালে বাংলাদেশের ভাষা আন্দোলন, তারপর 66 এর গণ অভ্যুত্থান, তারপর 66 এর যে 6 দফা আন্দোলন, তারপর 69 এর গণ অভ্যুত্থান, তারপর হচ্ছে আরো আছে, আরো যেসব বিষয় আছে সেসব বিষয় আপনারা একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে আমাদের যে নবাব সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তরে কখন যুদ্ধ হয়েছিল, কত সালে যুদ্ধ হয়েছিল, এগুলো একটু পড়ে নেবেন। এরপর হচ্ছে জলবায়ু সম্পর্কিত, বর্তমানে পৃথিবীর একটি আতঙ্কের বিষয় হচ্ছে জলবায়ু। বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের উষ্ণতা বেড়ে যাচ্ছে, তো সেই জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো জলবায়ু সম্পর্কে আপনারা পড়ে নিবেন, যে বিভিন্ন জলবায়ু সম্পর্কিত যেই সম্মেলন গুলা, আন্তর্জাতিক ভাবে সম্মেলন গুলা হচ্ছে, কি কফ কফ মনে হয় গত 26 নাকি 27 নম্বর যেই সম্মেলনটা হয়েছে সেটা নিয়ে সম্পর্কে পড়ে নিবেন। তারপর জলবায়ু সম্পর্কিত আরো যেসব ট্রেটি, তারপর চুক্তি যেগুলা স্বাক্ষরিত হচ্ছে সেগুলা সম্পর্কে আপনারা একটু পড়াশোনা করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এখানে আরো কিছু বিষয় লিখে নাই, সেগুলো হচ্ছে বিভিন্ন দেশে এখন বর্তমানে রাশিয়া, ইউক্রেন, গাজা, ইসরায়েল যুদ্ধ, তারপর হচ্ছে আহ, গাজা, ইরান যুদ্ধ, এইসব বিষয়ে আপনারা একটু পড়াশোনা করার চেষ্টা করবেন। তারপর আমেরিকা যেই আহ, ইরানে যেই ইয়াটা দিয়ে হামলা করলো, যে বিমানটা দিয়ে হামলা করলো সেই বিমানের নাম কি, এসব বিষয়ে আপনারা একটু পড়াশোনা করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে বাংলাদেশের সংবিধান, একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন হয়, তারপর বাংলাদেশের সংবিধান বর্তমানে কোন কোন বিষয়গুলো সংশোধনে আনা হচ্ছে, তারপর বাংলাদেশের সংবিধান কখন গৃহীত হয়, কখন প্রস্তাব দেয়, তারপর সর্বশেষ সংশোধন কখন হয়, এসব বিষয় নিয়ে আপনারা
একটু পড়াশোনা করার চেষ্টা করবেন। তারপর বাংলাদেশের সংবিধানে মানবাধিকার সম্পর্কিত, স্বাস্থ্য সম্পর্কিত, তারপর বেসিক রাইটস যেগুলো আছে, আমাদের মৌলিক মৌলিক চাহিদা যেগুলো আছে, মৌলিক অধিকার, সেগুলো সম্পর্কিত যেই তথ্যগুলো আছে সেগুলো কত নম্বর ধারাতে, কত নম্বর ইয়াতে লেখা আছে, সেগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আমাদের কি কি বই পড়তে হবে সে বিষয়ে আপনাদেরকে আমি এখন একটু বলার চেষ্টা করব। আপনারা অনেকে বেশিরভাগ এই প্রশ্নটি করেছেন যে ভাই আপনারা আমরা কি কি বই পড়বো, সেই বইগুলো আমাদেরকে একটু বই সাজেস্ট করুন। তো আমি প্রথমে বলবো হচ্ছে যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করার ইচ্ছা আছে, অর্থাৎ যেসব চাকরি পরীক্ষা দিয়ে পাওয়া যায় সেসব চাকরি করার ইচ্ছা আছে, তাদের 3টি বা 4টি বই অবশ্যই নিজের সাথে রাখতে হবে, অবশ্যই নিজের সাথে রাখতে হবে। তার মধ্যে বাংলার জন্য হচ্ছে অগ্রদূত বাংলা, তারপর হচ্ছে অথবা অভিযাত্রী জব এডিশন। অভিযাত্রী একটা বিশ্ববিদ্যালয় এডিশন আছে আর একটা জব এডিশন আছে। তো এই দুইটা থেকে যে কোনো একটা নেওয়ার চেষ্টা করবেন, যে অগ্রদূত বাংলা অথবা অভিযাত্রী জব এডিশন, এই দুইটা থেকে যে কোনো একটা। তারপর হচ্ছে যে বইগুলা আমি বলবো সেই বইগুলার লিঙ্ক আমি গ্রুপেও দিয়ে দিব, প্লাস এই ভিডিওটা ইউটিউব এবং ফেসবুকে যাবে। ফেসবুকে আমি কমেন্ট বক্সে বইগুলার লিঙ্ক দিয়ে দিব, ইউটিউবে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা বইগুলার ইয়ার সম্পর্কে আপনারা ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এখান থেকে ক্লিক করে কিনে নিতে পারবেন। এরপর হচ্ছে ইংরেজি। ইংরেজির জন্য আপনাদেরকে প্রথমে আমি সাজেস্ট করব হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে মাস্টার। এই দুইটা বই থেকে যে কোনো একটা নেবেন, দুইটা বই নেওয়ার কোনো প্রয়োজন নেই, দুইটা বই থেকে যে কোনো একটা। এরপর হচ্ছে 3 নম্বর গণিতের জন্য খাইরুলস ম্যাথ। 3 নম্বর গণিতের জন্য খাইরুলস ম্যাথ আপনারা নিজের সঙ্গে রাখতে পারেন। এরপর হচ্ছে যদি সাধারণ জ্ঞানের জন্য নিতে চান তাহলে আমি বলবো এমপি3 বাংলাদেশ এবং আন্তর্জাতিক, দুইটা আছে, এমপি3 বাংলাদেশ বিষয় বলে এবং এমপি3 আন্তর্জাতিক বিষয় বলে। এই দুইটা বই আপনাদের সাথে নিয়ে রাখতে পারেন। এরপর হচ্ছে যদি আপনারা চান যে ভাই আমার এখন অত টাকা নাই, আমি এখন চাই যে এই চাকরির জন্য বই নেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্য সহকারী সম্পর্কিত একটি বই আমি খুঁজে পেয়েছি, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স, গ্রুপে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে ক্লিক করে ওই বইটি নিয়ে নিতে পারেন। এই স্বাস্থ্য সম্পর্কিত কয়েকটি বই আছে, আমার মনে হয়েছে যে এই বইটা বেস্ট, তো সেই জন্য সেই বইটার লিঙ্কটাই আমি আপনাদেরকে দিব, অন্য বইগুলোর লিঙ্ক আমি দিব না। কারণ হচ্ছে আমার কাছে এই বইটা বেস্ট মনে হয়েছে, সেই জন্য আপনাদেরকে ওই বইটা কেনার জন্য আমি সাজেস্ট করব। এরপর হচ্ছে অনেকে জিজ্ঞেস করছেন প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আবেদনের তারিখ শেষ হলে তখন আপনাদেরকে অপশন দেওয়া হবে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য, তো তখন আপনারা ডাউনলোড করতে পারবেন।